ঘটনা শুরু হয়েছিল ২০৭০ পর থেকেই। যে ভারতীয় দর্শকরা কেকেআরের দর্শকরা দুদিন পূর্বে মুস্তাফিজকে পেয়ে মহা খুশি হয়েছিল, দুদিন পর সেই ভারতীয় দর্শকরা সেই কেকেআরের দর্শকরা রাস্তায় নেমে আন্দোলন করছে এই মুস্তাফিজকে দল থেকে বাহির করে দেওয়ার জন্য। ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের আগ্রাসনের মুখোমুখি হয়ে অবশেষে কেকেআর মুস্তাফিজকে রিলিজ করতে বাধ্য হয়। কারণ হিসেবে বলা হয়েছে যদি মুস্তাফিজ কেকেআরের হয়ে ভারতে আইপিএল খেলেন তাহলে তার নিরাপত্তাই শুরু হয়েছে, যার জন্য কেকেআর তাকে রিলিজ করতে বাধ্য হয়েছিল। তাহলে ২০২৬ সালে যে টি-20 বিশ্বকাপ তার ভেন্যু হচ্ছে ভারতের মধ্যে, অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে। এখানে প্রশ্ন হচ্ছে যদি মুস্তাফিজের মতো একজন বাংলাদেশিকে নিরাপত্তা না দিতে পারে ভারত, তাহলে কিভাবে গোটা বাংলাদেশ টিমকে নিরাপত্তা দিবে, কিভাবে বাংলাদেশের দর্শকদেরকে নিরাপত্তা দিবে, বাংলাদেশের মিডিয়াকে নিরাপত্তা দিবে? এই প্রশ্নকে সামনে নিয়ে বিসিবি আইসিসির কাছে একটি ইমেল পাঠান, যেখানে বলা হয় ভারতে ২০২৬ বিশ্বকাপ টি-20 যা বাংলাদেশের জন্য নিরাপত্তা ইস্যু রয়েছে। সুতরাং এখানে বিসিবির দাবি হচ্ছে আমরা আমাদের ভেন্যুর পরিবর্তন চাই। আমাদের ভেন্যু ভারতের পরিবর্তে যদি শ্রীলঙ্কায় করা হয় তাহলে আমরা এই বিশ্বকাপ খেলতে রাজি রয়েছি। নিরাপত্তা ইস্যু নিয়ে বিসিবি এবং আইসিসির মধ্যে প্রথম ভার্চুয়াল বৈঠক হয় ৭ই জানুয়ারি। সেখানে আইসিসির পক্ষ থেকে বলা হয় এখানে কোনো নিরাপত্তা ইস্যু নেই, সুতরাং বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে অবশ্যই ভারতে যেতে হবে। পরবর্তী ৮ই জানুয়ারি বিসিসি আবার চিঠি পাঠায় আইসিসির কাছে, যেখানে নিরাপত্তা উদ্বেগের পটভূমি এবং নথিও রেফারেন্স রয়েছে, কিন্তু আইসিসি সেখান থেকে কোনো সিদ্ধান্ত নেয়নি। মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই তো কি হয়েছে? আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে। এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব? পরবর্তী জানুয়ারি মাঝামাঝি সময় বিসিবি এবং আইসিসির মধ্যে অনেক মিটিং হয়েছে, কিন্তু কোনো সঠিক সিদ্ধান্ত আসেনি। আইসিসি থেকে বলে দেওয়া হয়েছে বাংলাদেশকে বিশ্বকাপ টি-20 খেলতে হলে ভারতেই যেতে হবে। আর বাংলাদেশের পক্ষ থেকে যেন বলা হচ্ছে যদি শ্রীলঙ্কায় আমাদের ভেন্যু দেওয়া হয়, অর্থাৎ ভারত ছাড়া যে কোনো দেশে ভেন্যু দেওয়া হলে আমরা খেলবো, নয়তো আমরা এই বিশ্বকাপ বর্জন করব। অবশ্যই ফাইনাল যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে, বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টারা একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছেন যদি ভারত থেকে ভেন্যু না পরিবর্তন করা হয় তাহলে বাংলাদেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করবেন না। অর্থাৎ এটি হচ্ছে একটি চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতে যেতে চাই না, আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনো রেডি, আমাদের দল রেডি আছে। এর মধ্যবর্তী অবস্থায় বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন ক্রিকেটাররা তাদের মতামত প্রকাশ করেছেন। বেশিরভাগই উল্লেখ করা হয়েছে যে তারা বিশ্বকাপ খেলতে চান শুধুমাত্র দেশের মান সম্মান ধরে রাখার জন্য। কিন্তু দেশের সাধারণ মানুষ, সাধারণ দর্শক যারা কিনা এই ক্রিকেটকে তাদের জীবনের একটি অংশ মনে করেন, তাদের কথা হচ্ছে আমরা ভারতীয় আগ্রাসনের কাছে মাথা নত করবো না। যদি বাঁচতে হয় তাহলে বীরের বেশে বাঁচবো, যদি খেলতে হয় তাহলে বীরের মতো খেলবো, নয়তো এ ধরনের বিশ্বকাপ আমরা বর্জন করব। দেশ যদি ভারতে না যায় এতে আমরা ফ্যান হিসাবে এটাকে সম্পূর্ণ সমর্থন করব। যদি ভারতে যায় অসম্মান করা বোঝায় যে আমরা তাদের কাছে মাথা নত করলাম। আমরা চাই না বাংলাদেশ কোথাও মাথা নত করুক, বাংলাদেশ এই সিদ্ধান্ত অটুট থাকুক। আমরা এটাকে সমর্থন জানাই। ইনশাআল্লাহ বাংলাদেশ ভবিষ্যতে আরো ভালো কিছু করে দেশের নাম উজ্জ্বল করবে। বিনোদন আমাদের প্রয়োজন রয়েছে, কিন্তু জীবন দিয়ে আমাদের জীবনকে রিস্কের মধ্যে রেখে কোনো বিনোদনের প্রয়োজন নেই। উদাহরণস্বরূপ 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফির দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফি যখন পাকিস্তানে আয়োজন করা হয়েছিল তখন ভারত সরকার স্বরাষ্ট্রিক কারণে পাকিস্তানে খেলার অনুমতি দেয়নি। ঠিক বাংলাদেশের মতো এ ধরনের ইস্যু তৈরি হয়েছিল এবং ভারত দাবি করেছিল দুবাই বা নিরপেক্ষ কোনো ভেন্যুতে তাদের খেলার আয়োজন করার জন্য। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে তারা কিসের জন্য নিরপেক্ষ ভেন্যু দিতে দ্বিমত পোষণ করছে? এর উত্তর অনেক গভীর। ভারত বাংলাদেশের সম্পর্ক আওয়ামী লীগ পতনের পর তা খুব খারাপের দিকে যাচ্ছে, আর তার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কিছু লোক প্রতিনিয়ত এ ধরনের ইস্যুর পিছনে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন। এটা হতে পারে কোনো এক রাজনৈতিক দল, কোনো এক রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা কোনো নেতৃবৃন্দ। বিসিবির এ ধরনের সিদ্ধান্ত একজন বাংলাদেশী হিসেবে আমরা নিজেদেরকে নিয়ে গর্ব করতে পারি। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের দিকে যারা চোখ রাঙিয়ে তাকাবে তাদের কলিজা চিরে যদি হাতে না রাখতে পারি তাহলে একটি স্বাধীন সার্বভৌমের রাষ্ট্রের নাগরিক আপনি হতে পারবেন না। এখন যেসব মিডিয়া ব্যক্তিত্বরা এবং ক্রিকেটাররা এই বিশ্বকাপ বয়কট করার জন্য মায়া কান্না করছেন এবং প্রতিনিয়ত আঙুল দিয়ে আমাদের ক্ষতি দেখানোর চেষ্টা করছেন, তারা মূলত এখানে শুধুমাত্র নিহাত দালালি করছেন। তাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশ 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করে, এর পরবর্তীতে 2007 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের অর্জনটা কি তা যদি আমরা লক্ষ্য করি, 2007 সাল থেকে শুরু করে বাংলাদেশ প্রায় 8 থেকে 9টি আসরে অংশগ্রহণ করেছে, যার মধ্যে প্রায় 44টি ম্যাচ খেলেছে এবং 12টি ম্যাচ জয় করেছে, 31টি ম্যাচ হেরেছে। এবং সর্বোচ্চ সাফল্য যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো 2024 সালে 7ম স্থানে অবস্থান করেছে। অর্থাৎ আজ পর্যন্ত সেমিফাইনাল খেলার মতো অভিজ্ঞতা অর্জন করতে পারেনি এই টি-20 বিশ্বকাপে বাংলাদেশ, আর তারা কিনা বাংলাদেশের জন্য মায়া কান্না করছেন। অর্থাৎ এবার যদি বিশ্বকাপ খেলতো বাংলাদেশ তাহলে নির্ঘাত বাংলাদেশ টি-20 বিশ্বকাপ জয়লাভ করতো। ঠিকভাবে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ যদি 26 বিশ্বকাপে অংশগ্রহণ না করে? আইসিসি ইভেন্টে অংশ না নিলে প্রাইজ মানি, অংশগ্রহণ ফি এবং সম্প্রচার আয়ের ভাগ পাওয়া যায় না। বিসিবির আয়ের বড় অংশ আসে আইসিসি থেকে। বয়কট করলে কয়েক মিলিয়ন ডলার ক্ষতি হতে পারে, স্পন্সররা ভবিষ্যতে আগ্রহ হারাতে পারে। যদি কোনো ধরনের জরিমানা না করা হয় তাহলে 2026 বিশ্বকাপে অংশগ্রহণ না করার জন্য বাংলাদেশ ক্রিকেট অর্থাৎ বিসিবি এই আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। এখন যদি আমরা দেখি ক্রিকেটীয়ভাবে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এই বিশ্বকাপ বর্জনের জন্য, বিশ্বকাপ না খেললে খেলোয়াড়রা বড় বড় ম্যাচের অভিজ্ঞতা হারাবে, র্যাঙ্কিং পয়েন্টে ও পারফরমেন্সে প্রভাবিত হবে। তরুণ খেলোয়াড়দের জন্য এটা বড় ধাক্কা।
আইসিসি যদি বাংলাদেশ ক্রিকেট বা বিসিবিকে শাস্তির সম্মুখীন করে তাহলে তারা কি ধরনের শাস্তি পেতে পারে? বয়কট যদি একতরফা হয় তাহলে জরিমানার সম্মুখীন হবে বাংলাদেশ ক্রিকেট অর্থাৎ বিসিবি। ভবিষ্যতে আইসিসি ইভেন্টে কোয়ালিফিকেশন জটিল হবে, এমনকি টুর্নামেন্ট থেকে সাময়িক নিষেধাজ্ঞার ঝুঁকি রয়েছে। এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ভয় সেটি হচ্ছে শাস্তির মুখোমুখি। বাংলাদেশ কখন শাস্তির মুখোমুখি হতে পারে? যদি নিয়ম মাফিক আবেদন করা হয়, সেখানে তুলে ধরা হয় আমাদের নিরাপত্তার ঝুঁকি রয়েছে। আমরা অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই, তবে এই ভেন্যুতে নয়, আমরা বিকল্প ভেন্যুতে বিশ্বকাপ খেলতে চাই। তার অর্থ এই দ্বারা আমরা বিশ্বকাপ বয়কট করছি না, আমরা ভেন্যু রিলোকেশন রিকোয়েস্ট করছি, অর্থাৎ ভেন্যু পরিবর্তনের জন্য রিকোয়েস্ট করছি। যদি সঠিকভাবে উপস্থাপন করা হয় তাহলে এখানে শাস্তির মুখোমুখি করা হবে না, যেটার অনেক নজির রয়েছে ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে। শাস্তির ঝুঁকি কখন বেড়ে যায়? অর্থাৎ আইসিসি যখন বলে আমরা ভেন্যু পরিবর্তন করব না, তোমাদেরকে এই ভেন্যুতেই খেলতে হবে, তখন যদি আপনি সেই বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানান তাহলে হয়তো আপনি শাস্তির মুখোমুখি হতে পারেন। এটিকে আইসিসির চোখে রিফিউজাল টু পে হিসাবে গণ্য করা হয়, অর্থাৎ বিশ্বকাপ বয়কট হিসাবে গণ্য করা হয়, যার জন্য অবশ্যই আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে। এখানে মূলত আইসিসি তিনটি প্রশ্নকে প্রাধান্য দিয়ে থাকে। প্রথমত হচ্ছে দলগুলো খেলতে রাজি রয়েছে কিনা, অর্থাৎ যে ভেন্যু বিকল্প হিসাবে ধরা হয় এখানে দুটি দলই খেলতে রাজি রয়েছে কিনা। তৃতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে যে রিস্ক বা সমস্যা তুলে ধরা হয়েছে তার কি সত্যতা রয়েছে, এবং তৃতীয়টি হচ্ছে আইসিসির আদেশ কি মান্য করা হচ্ছে। এক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে তা যদি সঠিক থাকে, তারপরও তৃতীয় অর্থাৎ আইসিসির সিদ্ধান্তকে যদি সম্মান না করা হয়, শুধুমাত্র এই কারণেই তাদেরকে শাস্তি বা জরিমানার সম্মুখীন করা হবে। অর্থাৎ এই তিনটি প্রশ্ন থেকে এটি ক্লিয়ার, বাংলাদেশ এই বিশ্বকাপ বয়কট করার জন্য আইসিসির মাধ্যমে বড় ধরনের জরিমানা অথবা শাস্তির সম্মুখীন হবেন। বাস্তবতা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রে যখন ভেন্যু চেঞ্জ করা হয় তাহলে এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের ক্ষেত্রে কিসের জন্য ভেন্যু পরিবর্তন করা হবে না? তার উত্তর এখানে স্পষ্ট। আইসিসি সভাপতি হচ্ছেন ভারতের একজন মন্ত্রীর সন্তান, যার নাম হচ্ছে এই জয় শাহ। এই জয় শাহর বাবার রাজনৈতিক ক্যারিয়ার যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারি যারা কিনা প্রতিনিয়ত হিন্দুত্ববাদী শব্দকে ব্যবহার করে রাজনীতি করছেন এবং ক্ষমতায় বলবৎ রয়েছেন, তার সন্তান কি ধরনের কাজ করতে পারেন হয়তো এখানে আর বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই। लिए हमने ये स्टैंड लिया है कि बांग्लादेश के साथ ज्यादती हो रही है, बांग्लादेश को हर सूरत में वर्ल्ड कप को में उनको खिलाना चाहिए, वो एक बड़ा स्टेक होल्डर है और उनके साथ ये ज्यादती नहीं আমরা होनी ক্রিকেটকে ভালোবাসি, আমরা বিনোদনকে ভালোবাসি, আমরা ক্রিকেটারদেরকে ভালোবাসি, কিন্তু সবার উপরে রয়েছে একটি রাষ্ট্র, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আর তার নাম হচ্ছে বাংলাদেশ। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যদি কেউ আঘাত করে তাহলে তার জবাব আমাদেরকে এভাবেই দিতে হবে। তার জন্য আমরা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা কি পরিমাণ শাস্তির সম্মুখীন হচ্ছি তা আমরা ফিরে দেখব না।